প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় লিগামেন্ট ইনজুরি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিবাকর সরকার 1981 সালের মার্চ মাসে নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2005 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে স্পোর্টস মেডিসিন ও অর্থোস্কোপি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে লিগামেন্ট। এটি বলতে আসলে কি বোঝায়? আমাদের বোনস বা যে কোনো জয়েন্ট কয়েকটা বোনসের সমন্বয়ে তৈরি, যে কোনো হাড় দিয়ে তৈরি হয়ে থাকে। এই হাড়গুলো একটা বন্ধনীর মাধ্যমে আমাদের জয়েন্টটাকে সুস্থির করে রাখে। এই বন্ধনীটা মেইনলি কাজ করে লিগামেন্ট নামক একটা আমাদের যে স্ট্রাকচার, যেটা রশির মতো জিনিস, যেটাকে জয়েন্টটাকে ধরে রাখে। এই লিগামেন্টই আমাদের জয়েন্টের মুভমেন্টের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকে। এই লিগামেন্টের কাজ আসলে কি? আসলে দেখেন, প্রতিটা জয়েন্টেরই একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমি যদি বলি হাঁটুর লিগামেন্ট, হাঁটুতে কিন্তু অনেকগুলো লিগামেন্ট রয়েছে যা আমাদের নর্মাল যে চলাচল সেখানে কিন্তু অনেকটা স্মুথ করে। যদি কোনো কারণে এই লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমাদের যে নর্মাল চলার গতি সেটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হয় এবং আমাদের রোগীরা কিন্তু অনেক অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। স্যার, কোথায় কোথায় লিগামেন্ট ইনজুরি হতে পারে? আসলে সবচাইতে বেশি যে লিগামেন্টটা ইনজুরি হয়ে থাকে সেটা হচ্ছে হাঁটু, এবং সেকেন্ড যে লিগামেন্ট ইনজুরি যে জয়েন্টে হয়ে থাকে, যেটা এখন বর্তমান বিশ্বে, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট, অর্থাৎ আমাদের এই জয়েন্টটা শোল্ডার। এবং আমাদের এর মধ্যে হাঁটুর যে লিগামেন্ট সেটা আমরা খুব ইনভ্যারিয়েবলি পেয়ে থাকি, বিশেষ করে ইয়াং জেনারেশন, যারা আমাদের উপার্জনক্ষম ব্যক্তি কিংবা যারা খেলাধুলার সাথে সম্পর্কযুক্ত, তারা সবচাইতে বেশি এই হাঁটুর লিগামেন্ট এবং দ্বিতীয়ত শোল্ডার লিগামেন্টে আক্রান্ত হয়ে থাকে। হাঁটুর লিগামেন্ট ইনজুরি এটি মূলত কেন হয়ে থাকে? আসলে হাঁটুর লিগামেন্ট ইনজুরি বা এর অপোজিট যে নাম সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিন রিলেটেড ইনজুরি। সুতরাং বুঝতেই পারছেন, এটা হচ্ছে খেলাধুলা জনিত কারণে যে লিগামেন্টটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট। হাঁটুর লিগামেন্টে শুধু খেলাধুলা জনিত কারণে আমরা পাচ্ছি তা কিন্তু নয়, এছাড়া আরও অনেক কারণ রয়েছে যারা হাঁটুর লিগামেন্ট খুব কমনলি ইনজুর হতে পারে। যেমন বর্তমানে আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিংবা উপর থেকে পড়ে গিয়ে, কিংবা অনেক সময় অনেক রুগী আছে নিচ থেকে উপরে উঠতে গেলেও কিন্তু হাঁটুর লিগামেন্টে ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে আসলে পরবর্তী সময় কি কি করণীয়? আসলে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রোগীগুলা কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারে না যে তার লিগামেন্ট ইনজুরি হয়েছে। আমি যদি ধরেন কোথাও কোনো খেলতে গেল, আঘাত পেল, অথবা পড়ে গিয়েছে কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, সাধারণত হাঁটুতে যদি আঘাতপ্রাপ্ত হয়, আমাদের দেশের সাধারণ যে জনগণ, আমরা সাথে সাথে নিকটস্থ কোনো রেজিস্টার অর্থোপেডিক সার্জনের কাছে গেলে আমরা ওখানে যেটা করি, হাঁটুর একটা এক্সরে করি। নর্মাল সময়ে হাঁটুতে কিন্তু এক্সরে ফাইন্ডিং লিগামেন্ট ইনজুরি হলে কোনো প্রবলেম থাকে না, নর্মাল থাকে। কিন্তু এখানে রুগী কিন্তু কিছু ইতিহাস আমাদেরকে বলে থাকে, যেমন সে খেলতে গিয়ে আঘাত পেল কিংবা অ্যাক্সিডেন্ট হলো কিংবা পড়ে গেল, সাথে সাথে তার হাঁটুটা ফুলে যেতে পারে, অথবা সে হাঁটতে গেলে দেখবে যে তার হাঁটুর মধ্যে ব্যালেন্স থাকছে না। এই মোমেন্টে যখন আমাদের রুগীগুলো রেজিস্টার অর্থোপেডিক সার্জনের কাছে যায়, প্রাথমিকভাবে আমরা তাকে একটা প্লাস্টার অথবা তাকে নি ইমমোবিলাইজার ব্রেস অর্থাৎ বেল্ট একটা দিয়ে রাখি। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে যখন তাকে কিছু ওষুধ দিয়ে থাকি, এই ক্ষেত্রে রুগীগুলা কিন্তু তার ফোলা কমে যায়, ব্যথা কমে যায়। 4 থেকে 5 সপ্তাহ পরে রোগীগুলো যখন হাঁটা শুরু করে, তখন কিন্তু মেইনলি তার লিগামেন্ট হলে তার এই সিমটমগুলা প্রকাশ পেতে শুরু করে। পরবর্তী সময় আসলে কি রোগটি ডায়াগনোসিস হলো সেটি নিয়ে আপনারা কোনো কাউন্সেলিং করে থাকেন কিনা? ডেফিনেটলি। এখানে কিন্তু রোগীগুলা যখন আমাদের কাছে আসে এবং প্রাথমিক পর্যায়ে আমরা যখন এক্সরে করে দেখি যে রোগীর এখানে কোনো ফ্র্যাকচার নেই, বাট তার কিছু প্রবলেম আছে, যেমন সে হাঁটতে পারছে না, সোয়েলিং আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে একটা প্রাথমিক ধারণা দিয়ে রাখি যে তার ভবিষ্যতে এই লিগামেন্ট ইনজুরির একটা লক্ষণ প্রকাশ পেতে পারে। তবে প্রাথমিকভাবে রোগীগুলোকে আমরা কিছু কনজারভেটিভ অর্থাৎ ওষুধ দিয়ে তার যে সাময়িক যে প্রবলেমগুলো আছে সেগুলো নির্মূল করার চেষ্টা করি এবং ভবিষ্যতে তাকে ফলো আপের জন্য নির্দেশনা দিয়ে থাকি। নিশ্চয়ই অনেক ক্ষেত্রে দেখা যায় যে সামান্য কিছু আঘাত লেগেছে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে?
এখানে দেখেন লিগামেন্ট যদি ইনজুরি হয়ে থাকে রোগী ডেফিনেটলি চিকিৎসকের কাছে আসবে, তার কিছু প্রবলেম তার ভবিষ্যতে চলার গতিকে অনেকটাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। কি কি প্রবলেম এক্ষেত্রে রোগীগুলো আমাদের কাছে নিয়ে আসে আমি একটু ক্ল্যারিফাই করি। সবচাইতে বেশি যে সমস্যাটা রোগী আমাদের কাছে নিয়ে আসে যে তার হাঁটতে গেলে হাঁটু ঘুরে যাচ্ছে, অর্থাৎ প্রথম পর্যায়ে যখন সে 5 থেকে 6 সপ্তাহ রেস্টে ছিল ও ব্রেস অথবা প্লাস্টারে ছিল, পরবর্তীতে যখন সে হাঁটা শুরু করলো সে দেখবে তার পায়ের উপর ব্যালেন্স থাকছে না, তার পা তার কন্ট্রোলের বাইরে, অর্থাৎ হাঁটতে গেলে কিছু কিছু সময় তার পা ঘুরে যাচ্ছে। এটা খুব কমন একটা প্রবলেম আমাদের কাছে নিয়ে আসে। দ্বিতীয় যেটা রোগীরা খুব ভয় পেয়ে যায় সেটা হচ্ছে তার মেইনলি হাঁটুর উপরের যে মাংসপেশি রয়েছে এটা কিন্তু তার শুকিয়ে যেতে শুরু করে, কখনো কখনো হাঁটুর নিচের মাংসপেশিও শুকিয়ে যেতে শুরু করে। তৃতীয়ত কোনো কোনো সময় রোগী সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে অথবা নামতে গেলে তার ব্যথা হতে পারে। আবার কখনো কখনো রোগী হাঁটতে গেলে দেখবে তার হাঁটু লক হয়ে যাচ্ছে, তার হাঁটু আর খুলছে না, লক হয়ে গেছে, ভাঁজ করতে পারছে না, কিছুক্ষণ পরে হাঁটু একটু নাড়াচাড়া করার পরে আবার খুলে যায়। ঠিক যখন এই সমস্যাগুলো রোগীগুলো আমাদের কাছে মানে প্রবলেমগুলো রোগীগুলো ফেস করে তখন সে নিকটস্থ কোনো আর্থ্রোস্কোপিক সার্জন অথবা হাঁটু বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করে। নিশ্চয়ই কোনো পরীক্ষার মাধ্যমে আসলে শতভাগ নিশ্চিত করা যায় কিনা যে লিগামেন্ট ইনজুরি হয়েছে? ডেফিনেটলি এখানে কিন্তু আমরা যখন রোগীরা আমাদের কাছে এই লিগামেন্ট ইনজুরির প্রবলেম নিয়ে আসে, আমাদের রোগীর ইতিহাস থেকে শুরু করে রোগীর ইনভেস্টিগেশন খুব ইম্পর্টেন্ট। এখানে রোগীগুলা যখন ইনজুর্ড হয় যেভাবেই হোক, সেটা খেলাধুলার কারণে হোক, পড়ে যেয়ে হোক, কিংবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হোক, রোগীগুলার ইতিহাস নিয়ে আমরা একটা ধারণা করি যে রোগীগুলার কি হতে পারে। পরবর্তীতে রোগী যখন আমাদের কাছে আসে এবং তার সমস্যার কথাগুলো আমাদেরকে বলে, এরপরে আমরা রোগীদের সমস্যাগুলো থেকে আরেকটু ক্ল্যারিফাই করি যে তার এই লিগামেন্ট ইনজুরি হচ্ছে। তারপরে রোগীকে আমরা হাত দিয়ে পরীক্ষা করি। আমাদের প্রতিটা লিগামেন্টের জন্য একটা স্পেসিফিক পরীক্ষা আছে। আমাদের হাঁটুতে অনেকগুলো লিগামেন্ট আছে, যে মেইন 4-5টা লিগামেন্ট ইনজুরি হয়, এর প্রতিটা লিগামেন্ট আমরা হাত দিয়ে পরীক্ষা করলেই কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে যে তার এই লিগামেন্ট ইনজুরি থাকতে পারে। পরবর্তীতে আমরা রোগীদেরকে কনফার্ম করার জন্যে একটা এক্সরে ম্যাক্সিমাম রোগী আগেই করা থাকে এবং একটা এমআরআই যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা করে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি এবং সেই অনুযায়ী রোগীকে আমরা ট্রিটমেন্ট প্ল্যানটা দিয়ে থাকি। নিশ্চয়ই হাঁটুর লিগামেন্ট ইনজুরি হয়েছে, পরবর্তীতে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? দেখুন, একটা কথা আমরা সবসময় বলি, আমার দর্শকদেরকেও বলি, অনেক সময় যারা লিগামেন্ট ইনজুরি হয়েছে এমআরআই ফাইন্ডিং পায়, এমআরআই রিপোর্টে লেখা থাকে যে লিগামেন্ট ইনজুরি, ম্যাক্সিমাম রোগী কিন্তু ভয় পেয়ে যায় যে আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আমার তাহলে আর কোনো উপায় নাই। না, সব লিগামেন্টস ইনজুরির সার্জারি লাগে না। অনেক রোগী আছে যারা পার্শিয়াল টিয়ার কিংবা তার কোনো প্রবলেম নাই কিন্তু লিগামেন্ট ইনজুরি আছে, এই রোগীগুলা কিন্তু সিম্পল কিছু ওষুধ কিংবা ফিজিওথেরাপিতেই কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। বাট যাদের লিগামেন্ট ইনজুরি আছে এবং তার সমস্যাগুলো, যে সমস্যা আমি আগেই বলেছি যে এই প্রবলেম হতে পারে, সমস্যা রয়েছে এবং ওষুধ কিংবা ফিজিওথেরাপির মাধ্যমেও ভালো হচ্ছে না, তাকে ডেফিনেটলি কিন্তু সার্জারির যেতে হবে। তবে এখন আমি সবসময় বলি যে বর্তমান বিশ্বে এখন চলছে মিনিমাম ইনভেসিভের যুগ, অর্থাৎ যত কম কাটা, যত কম হসপিটাল স্টে, তত তাড়াতাড়ি রোগীর আউটকামটা আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে বর্তমানে আমরা আর্থ্রোস্কোপিক্যালি মেশিনের মাধ্যমে লিগামেন্ট ইনজুরির সার্জারি করে থাকি। এক্ষেত্রে আমি বলতে পারি আমাদের দেশের, সারা দেশের জনগণ খুব ভালো মতো জানে যে পেটের মধ্যে পিত্তথলিতে পাথর হলে ল্যাপ কল অথবা ফুটো করে আমরা অপারেশন করি ল্যাপারোস্কোপির মাধ্যমে। ঠিক একই পদ্ধতিতে আমরা হাঁটুর লিগামেন্ট শুধু একদিন হাসপাতালে লিখে আর্থ্রোস্কোপিক্যালি করে দিই এবং রোগীগুলোও খুব ভালো থাকে এখানে। নিশ্চয়ই পরবর্তীতে ফলো আপটি আসলে কিভাবে আপনারা নিশ্চিত করেন? এখানে রোগীর অপারেশন আমরা কিন্তু করে দেব, কিন্তু একটা কথা আমরা রোগীদেরকে অপারেশনের আগে প্রমিস করিয়ে নিই, অপারেশন আমি করব কিন্তু রোগীর সফলতাটা নির্ভর করে 100% রোগীর ওপরে। কারণ এই রোগীর অপারেশন পরবর্তী যে ফিজিওথেরাপি অর্থাৎ ব্যায়াম পরবর্তী 6 মাস কিন্তু রোগীকে একদম মানে খুব ভালো মতো পালন করতে হবে, না হলে এই রোগী অপারেশন করার পরে যে সফলতা পাওয়ার কথা সেটা কিন্তু অনেকটাই ডিলে হবে। এবং এটা আমি আপনাদেরকে বলেছি যে এটা কিন্তু ইয়াং জেনারেশন, অর্থাৎ যারা পরিবারের
উপার্জনক্ষম ব্যক্তি তারা কিন্তু এটাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। যদি একটা রোগীর লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে এবং তার চলাচলে প্রবলেম হয়, সেই রোগীগুলা কিন্তু এই লিগামেন্ট ইনজুরি নিয়ে যদি দীর্ঘদিন থাকে, পরবর্তীতে কিন্তু রোগীর পরবর্তী যে লাইফটা সেটা কিন্তু খুব সুখকর হয় না, তার জীবনে চলার পথে গতি কিন্তু অনেকটাই স্লোথ হয়ে যায়। তাই পরামর্শ দিব, যারা এইসব লিগামেন্ট ইনজুরির রোগী রয়েছেন এবং যারা অসুবিধা বোধ করছেন, তারা ডেফিনেটলি কোনো নিকটস্থ আর্থ্রোস্কোপিক সার্জনের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী অপারেশন হোক না হোক নিয়ম মাফিক নির্দেশ মোতাবেক চিকিৎসা পালন নিলে অবশ্যই আপনারা ভালো থাকবেন। হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে আমরা কথা বলছিলাম। আমি যদি একটু আপনার কাছ থেকে জানতে পারি যে শোল্ডার জয়েন্ট, সেখানেও আসলে লিগামেন্ট ইনজুরি হয় কিনা? ডেফিনেটলি। দেখুন, দ্বিতীয় প্রধান যে জয়েন্ট আমাদের লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে সেটা হচ্ছে শোল্ডার জয়েন্ট। বিশেষ করে আমাদের দেশে আমরা এখন প্রচুর রোগী পাই যারা শোল্ডার জয়েন্টের লিগামেন্ট ইনজুরি হচ্ছে। তবে শোল্ডার জয়েন্টের লিগামেন্ট ইনজুরি এটা সবসময় যে খেলাধুলাজনিত কারণে তা কিন্তু না। তবে হ্যাঁ, খেলাধুলা করতে গেলে যদি কোনো কারণে শোল্ডার জয়েন্টে মারাত্মক আঘাত লাগে, সেক্ষেত্রে কিন্তু শোল্ডার জয়েন্ট লিগামেন্ট ইনজুরি হয়ে থাকে। আর একটা খুব কমন শোল্ডার জয়েন্টের লিগামেন্ট ইনজুরি আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ক্রনিক শোল্ডার ডিসলোকেশন। অর্থাৎ আমাদের এই শোল্ডার জয়েন্ট যদি কোনো কারণে একবার বাহিরে চলে আসে, যেটা আঘাতপ্রাপ্ত কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, তাহলে কিন্তু পরবর্তীতে এই শোল্ডার জয়েন্ট রিপিটেডলি বের হওয়ার একটা প্রবণতা থাকে। এবং এই সমস্ত রোগীগুলা যখন দীর্ঘদিন এরকম বারে তার শোল্ডার জয়েন্ট বের হয়ে যাচ্ছে এবং সে ভিতরে ঢুকাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার ভিতরের যে লিগামেন্টগুলো থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার স্বাভাবিক জীবনযাপন কিন্তু অসম্ভব রকম বাধার সম্মুখীন হয়ে থাকে। শোল্ডার জয়েন্টে যখন লিগামেন্ট ইনজুরি হচ্ছে, তখন আসলে লক্ষণ উপসর্গ কি থাকছে? এখানে শোল্ডার জয়েন্টের যখন লিগামেন্ট ইনজুরি হয়, তার প্রথম আগে শোল্ডার জয়েন্ট একবার ডিসলোকে, মেইনলি যেটা হয় ডিসলোকেশন, অর্থাৎ শোল্ডার জয়েন্ট থেকে ছুটে যায়। আমাদের দেহের একটা খুব গুরুত্বপূর্ণ জয়েন্ট শোল্ডার জয়েন্ট, যেটা আসলে মেইনলি মাসেল এবং লিগামেন্ট দ্বারাই সংযুক্ত হয়ে থাকে। যদি কোনো কারণে একবার শোল্ডার জয়েন্ট তার বাইরে চলে আসে, তাহলে এটা কিন্তু অনেক সময় রোগীগুলা একা একা ভিতরে ঢুকাতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রোগীগুলা কিন্তু হসপিটালে যেতে হয়। সে কিন্তু একা পারে না, তাকে হসপিটালে আন্ডার অ্যানাস্থেসিয়া কিংবা আমাদের কিছু ম্যানুভার আছে, সেই ম্যানুভারের মাধ্যমে আমরা শোল্ডার জয়েন্টটা তাকে ভিতরে ঢুকিয়ে দিই এবং পরবর্তীতে ঢুকায় দেওয়ার ভিতরে যাওয়ার পরে আমাদের কিছুটা তাকে 21 দিন তাকে ব্রেস অথবা রেস্টে রাখি। পরবর্তীতে যখন সে আবার কাজ করতে যায়, সেক্ষেত্রে কিন্তু রিপিটেডলি একটা শোল্ডার জয়েন্ট বের হয়ে আসার প্রবণতা থাকে। বিশেষ করে স্পেসিফিক কিছু কাজ, যেমন ধরেন আপনি জামা পরতে গেলে শোল্ডার জয়েন্টের, অথবা গেঞ্জি পরতে গেলে শোল্ডার জয়েন্ট খুলে যেতে পারে, অনেক সময় ঘুমের মধ্যে খুলে যেতে পারে, অনেক সময় আমরা সাঁতার কাটতে গেলে কিংবা ব্যাডমিন্টন অথবা ক্রিকেট খেলতে গেলেও কিন্তু এগুলো শোল্ডার জয়েন্ট খুলে যায়। যখন একটা শোল্ডার জয়েন্ট রিপিটেডলি খুলে যাচ্ছে এবং তাকে ম্যানুয়ালি ফোর্সফুলি আন্ডার অ্যানাস্থেসিয়া কিংবা হসপিটালে কিংবা সে নিজে ভিতরে শোল্ডার জয়েন্টটা প্রতিস্থাপন করছে, এই যে রিপিটেড একটা তার জাংশনে যে শোল্ডার জয়েন্ট থেকে বের হওয়া এবং ঢুকে যাওয়া, এর ফলে কিন্তু আশেপাশে যে লিগামেন্ট থাকে সেটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। রোগীগুলো পরবর্তীতে কিন্তু তার শোল্ডার জয়েন্টটা নাড়াচাড়া করতে এবং স্বাভাবিক কাজকর্ম করতেও তার কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হয়ে থাকে। নিশ্চয়ই। আপনি বলছিলেন যে যাদের আসলে শোল্ডার ডিসলোকেশন হচ্ছে, সেটি আসলে কেন হচ্ছে? কারণ সব মানুষের তো হয় না। না, এখানে যেটা হয় যে একটা কারণ, শোল্ডার জয়েন্টে যদি কোনো কারণে আঘাত লাগে, সেটা আমাদের দেশে অনেক সময় পড়ে যেয়ে কিন্তু শোল্ডার জয়েন্ট ছুটে যেতে পারে, খেলাধুলা করে হতে পারে। আবার একবার যখন শোল্ডার জয়েন্ট ছুটে যায়, আমি আগেও বলেছি যে শোল্ডার জয়েন্টটা কিন্তু মেইনলি মাসেল এবং লিগামেন্ট দ্বারা, যখন সে একবার জয়েন্ট থেকে বের হয়ে গিয়েছে, তখন কিন্তু ওই রোডটা সে চিনে গিয়েছে এবং রোডটা কিন্তু আলটিমেটলি সে বারে এই জয়েন্টটা এই রাস্তাতে চলে আসে এবং তাকে হসপিটাল অথবা নিজে করতে ভিতরে দিয়ে দিতে হয় শোল্ডার জয়েন্টে। এই যে আসা যাওয়ার পথে সে যত লিগামেন্ট পাবে বারে সে ইনজুরি করতে থাকবে। লিগামেন্ট ইনজুরি এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, লিগামেন্ট ইনজুরি নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্ত স্বল্পতা বা আয়রন ডেফিসিয়েন্সি বর্তমানে কিন্তু মহিলাদের মধ্যে অনেক বেশি দেখা যায়। শুধুমাত্র মহিলারা নয়, বাচ্চাদের থেকে শুরু করে পুরুষদেরও কিন্তু হিমোগ্লোবিনের অভাব বা আয়রন ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। আয়রন হচ্ছে রক্তের একটি উপাদান।
প্রোটিন, হিমোগ্লোবিন এবং আয়রন আমাদের শরীরের যে রক্ত আছে সেটাকে অক্সিজেন সরবরাহ করে। কাজে আয়রন কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটি উপাদান। আয়রন ডেফিসিয়েন্সি 10 থেকে 19 বছরের বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের, এই সময় আয়রন ডেফিসিয়েন্সিটা অনেক বেশি প্রকট হিসাবে দেখা যায়। এই সময় বয়সের মেয়েরা মেনস্ট্রুয়েশনে যে সমস্যাটা থাকে সেটার কোনো অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে কিন্তু এই বয়সী বাচ্চারা অনেক বেশি আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগে। আয়রনযুক্ত খাবারের সাথে আমি বলবো যে হিমোগ্লোবিন, যেই খাবারগুলোতে হিমোগ্লোবিন বাড়ে এবং আয়রন আছে সেই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। হিমোগ্লোবিন বাড়াতে হলে আমাদের প্রোটিনযুক্ত খাবার বেশি খেতে হবে। প্রোটিনের সাথে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, ফলিক অ্যাসিড, ভিটামিন সি এবং ভিটামিন B12 এবং ভিটামিন 9। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের রক্তের উপাদানগুলো বৃদ্ধি করবে এবং আয়রন অভাবে যেই সমস্যাগুলো আমাদের তৈরি হয় সেগুলো পূরণ করবে। আয়রনের দুটো ভাগ আছে, হিম আয়ন এবং নন হিম আয়ন। দুভাগে কিন্তু আমরা আয়রনযুক্ত খাবার পেতে পারি। হিম আয়ন হচ্ছে যেই খাবারগুলো প্রাণীজ প্রোটিন, সেই প্রাণীজ প্রোটিনগুলোতে হিম আয়ন বেশি থাকে, যেমন কলিজা, রেড মিট, মুরগির মাংস এবং রেড মিট বা গরু ছাগলের মাংসে যেগুলো রেড মিট, সেগুলোতে আমরা হিমায়ন বেশি পেয়ে থাকি। হিমায়ন খুব দ্রুত আপনার বডিতে আয়রনটাকে অ্যাবজর্পশন করবে এবং শুধুমাত্র আয়রন খেলেই কিন্তু হবে না, তার সাথে কিন্তু আমাদেরকে ভিটামিন সি যুক্ত খাবারও খেতে হবে। ভিটামিন সি যুক্ত খাবার হচ্ছে লেবু, টমেটো, মাল্টা এবং কমলা। তো আমরা যদি আসলে আমাদের দৈনন্দিন খাবার তালিকায় হিমায়ন হিসাবে রাখি মাংস, এবং তার সাথে যদি আমরা একটা পুদিনার চাটনি রাখি বা ধনেপাতার চাটনি রাখি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হিমায়নটা পেয়ে যাচ্ছি। নন হিমায়নের মধ্যে হচ্ছে যেই খাবারগুলো উদ্ভিজ্জ বেস, তো উদ্ভিজ্জ বেস খাবারগুলো হচ্ছে ডাল, সিমের বিচি এবং বিভিন্ন ধরনের সিডস, যেমন ধরেন কুমড়ার বিচিতেও কিন্তু আমরা অনেক বেশি আয়রন পেয়ে থাকি। এছাড়া এই রক্তের এই সমস্যাগুলো মেটানোর জন্য আমাদের ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারও খেতে হবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার হচ্ছে সবুজ শাকসবজি, প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি, পুঁই শাক, পালং শাক, কচু শাক, বিটরুট এবং বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলো খাবার আমাদের খাদ্য তালিকায় যোগ করতে হবে। 19 থেকে 50 বছর মহিলাদের আয়রনের চাহিদা বেশি বৃদ্ধি পায়। এই সময় দৈনিক আয়রনের পরিমাণ 18 মিলিগ্রাম থাকা উচিত। মহিলাদের বিশেষ করে খাদ্য তালিকায় আয়রনযুক্ত খাবার বেশি রাখতে হবে, কারণ তাদের আয়রনের অভাব হলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। এই ধরনের উপসর্গের মধ্যে অতিরিক্ত মাথা ব্যথা, অত্যাধিক টায়ার্ড বোধ করা এবং দেখা যায় যে কখনো কখনো শ্বাসকষ্ট বা ওজন বেড়ে যাওয়া বা মাসেল পেইন, এই ধরনের অনেক কিছুই কিন্তু বুক ধড়ফড় করা। তো এই সমস্যাগুলো থেকেও কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনার আয়রনের ঘাটতি রয়েছে, তাহলে ব্লাডের একটি টেস্ট আছে সিবিসি টেস্টের মাধ্যমে, এবং আয়রন প্রোফাইল চেক করে আমরা কিন্তু আমাদের আয়রনের অভাব আছে কিনা সেটা দেখে নিতে পারি। এবং যদি দেখা যায় যে আমাদের আয়রন অনেক বেশি কমে গেছে, তাহলে প্রয়োজনে বিশেষজ্ঞর চিকিৎসা নিয়ে সাপ্লিমেন্ট নিতে হবে এবং একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় ন্যাচারাল যে খাবারগুলো আছে, যেই খাবারগুলোতে আয়রন পাওয়া যায়, সেই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে আয়রন ডেফিসিয়েন্সি থেকে বা রক্ত স্বল্পতার এই অভাব থেকে আমরা অনেকাংশেই পূরণ করতে পারি। শোল্ডার ডিসলোকেশনের কথা বলছিলেন, সেটি লিগামেন্ট ইনজুরির জন্য বলছিলেন। পরবর্তীতে আসলে এই লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি রয়েছে? আসলে যখন এরকম একটা রোগী বারে বারে তার শোল্ডার ডিসলোকেশনের ইতিহাস নিয়ে আসে, আমরা প্রথমত তাকে পরীক্ষা করে দেখি যে তার এখানে কোনো লিগামেন্ট ইনজুরি আছে কিনা। এখানে ওই খুব কমনলি আমরা একটা ইনভেস্টিগেশন করি, এক্সরে করে আমরা দেখে নিই যে বোনসের কোয়ালিটি কেমন, আর দ্বিতীয়ত একটা এমআরআই করি। এমআরআই করে দেখার পরে যখন আমরা দেখি যে তার শোল্ডার রিপিটেডলি ডিসলোকেশনের পরে মারাত্মকভাবে লিগামেন্ট ইনজুরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব এখন গর্বের সাথে বলি, আমরা বাংলাদেশে কিন্তু সর্বাধুনিক যন্ত্রের মাধ্যমে আর্থ্রোস্কোপিক্যালি উইদাউট এনি কোনো রকম কাটা ছেঁড়া ছাড়া শুধু দুটো ফুটো করে কিন্তু এই অপারেশনটা করে দিচ্ছে, এবং সেগুলো রোগীগুলো কিন্তু একদিন পরেই বাসায় চলে যাচ্ছে এবং রোগীগুলো পরবর্তী লাইফে কিন্তু খুব ভালো থাকছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, লিগামেন্ট ইনজুরি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
প্রেগনেন্সি একটি ফিজিওলজিক্যাল কন্ডিশন বা একটি স্বাভাবিক ব্যাপার, তারপরেও কিছু কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন এই হাইপারটেনশন, একটি উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আমরা সাধারণত যখন 140/90 এর বেশি ব্লাড প্রেশারটা যায়, তখনই আমরা বলি যে হাইপারটেনশন। তার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।